ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। নমস্কার, আমাদের চ্যানেল ফ্যাবুলাস টেলসে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি, রুদ্র। শীতটা বেশ ভালোই পড়েছে। এই শীতে যদি একটু রোমহর্ষকর গল্প না হয় তাহলে ঠিক জমে না, তাই না? আজ আমরা সেই রকমই একটা মার্ডার মিস্ট্রি গল্প নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের জন্য রয়েছে লেখিকা সমাপ্তি হালদারের কলমে অজ্ঞাত মৃতদেহ। আজকের গল্প পাঠে গোড়া এবং রাখালবাবু ও হরিরামের চরিত্রে রয়েছে সুদীপ এবং সুরঞ্জন, আর আমি আপনাদের সূত্রধর রুদ্র। আর কথা বাড়াচ্ছি না, এবার সোজা চলে যাচ্ছি গল্পে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, সমাপ্তি হালদারের কলমে অজ্ঞাত মৃতদেহ। রাত 10টা। ঘড়িটা ঢং ঢং শব্দ করে উঠল। ঘরের চারিদিকটা নিস্তব্ধ। টেবিলের উপরে একটা লণ্ঠন জ্বলছে, আর পালঙ্কের পাশে চেয়ারে বসে রাখালবাবু গভীর চিন্তায় মগ্ন। এমনই সময় ঘরে রাতের খাবার নিয়ে প্রবেশ করলেন রাখালবাবুর স্ত্রী সুলোচনা দেবী। উঠে আসুন, খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। সচরাচর রাখালবাবু রাত্রির খাওয়ার সারতে দেরি করেন না, তবে গত 3-4 দিন ধরে অনিয়ম হচ্ছে। কারণটা এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। 4 দিন আগে শনিবার রাত 12টা নাগাদ থানায় ফোন আসে। রাখালবাবু সেদিন থানা থেকে অনেক আগেই বাড়ি চলে এসেছেন। থানার কনস্টেবল হরিরাম জানায়, মতিঝিল এলাকার রাস্তার ধারে একটা লাশ পাওয়া গেছে। সেই খবর রাখালবাবুর কাছে পৌঁছতেই রাখালবাবু তড়িঘড়ি পৌঁছান মতিঝিলের রাস্তার ধারে। তখন রাত 12:45। ততক্ষণে আর 2জন পুলিশ আধিকারিক ও কনস্টেবল হরিরাম সেখানে উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে যত রকম তথ্য সংগ্রহ করা সম্ভব তা ঠিকঠাক সংগ্রহ করে থানায় ফিরলেন সকলে। এলাকাটা শহর থেকে প্রায় অনেক দূরে, আর সময়টাও স্বাধীনতার প্রায় পরপর, তাই তখনও যাতায়াত বা পুলিশি ব্যবস্থা তেমন উন্নত হয়নি। তাই মৃতদেহের পরিচয় জানতে সময় লাগলো বেশ অনেকগুলো দিন। রাখালবাবু খেয়ে উঠে হাত মুখ ধুয়ে একটু আরাম করতে বসলেন। এমনই সময় টেবিলের ধারে রাখা টেলিফোনটা বেজে উঠল। রাখালবাবু দৌড়ে গিয়ে ধরলেন সেটা। ওপাশ থেকে থানার এক পুলিশ কর্মকর্তা বিজনবাবু জানালেন, স্যার, মৃতদেহ পোস্টমর্টম হয়ে চলে এসেছে, আপনি শীঘ্রই আসুন, একটা নতুন জিনিস জানা গিয়েছে। রাখালবাবু ক্লান্ত শরীর আর ঢুলু ঢুলু চোখ নিয়ে বেরিয়ে পড়লেন থানার পথে। বাড়ি থেকে থানা হেঁটে ওই 20 থেকে 25 মিনিট মতো। পুলিশ জিপ এসে তাকে নিয়ে যেতে সময় লাগবে, তাই তিনি হেঁটেই বেরিয়ে গেলেন। মতিঝিলের রাস্তার ধার ধরে এগিয়ে চলেছেন। এমন সময় সেখানে দেখতে পেলেন এক ব্যক্তিকে, বোধহয় কাজ থেকে ফিরছে। তাকে দেখে রাখালবাবুর সন্দেহ তেমন হলো না, কারণ শেষ যে ট্রেনটা পার হয় মতিঝিল স্টেশন থেকে, তার পারাপারের সময় আর লোকটির এই রাস্তায় থাকার সময়ের মধ্যে তফাৎ ওই 10 মিনিট মতো। তাই তার উপর রাখালবাবুর বিশেষ সন্দেহ হলো না। উপরন্তু তাকে দেখে রাখালবাবু চিনতেও পারলেন সে আর কেউ নয়, হরিরামের ভাই। আর হরির মুখ থেকে তিনি শুনেছেন তার ভাই শহরে একটা কোম্পানিতে কাজ করে। আর হরির ভাইকে দেখেও মনে হলো সে রাখালবাবুকে খেয়াল করেন। নিজের মনে কি যেন ভেবে সে এগিয়ে চলেছে বাড়ির পথে, তাই তাকে রাখালবাবু আর কিছু বললেন না। রাখালবাবু পায়ে হেঁটে থানায় পৌঁছলেন। হ্যাঁ স্যার, আসুন, এদিকে আসুন স্যার। এই দেখুন, রিপোর্টে কি আছে একবার দেখুন।
আমরা মৃতদেহ দেখে প্রাথমিকভাবে ভেবেছিলাম যে গলার নলি কেটে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আসলে তা নয়। গলা টিপে আগে তাকে মারা হয়েছে এবং মৃত্যু হওয়ার পর সেই মৃত্যু নিশ্চিত করতে গলার নলিতে ছুরির কোপ বসিয়েছে খনি। গলা টিপে হত্যা? কে এই মহিলা? আর কেনই বা কেউ তাকে মারতে এমন সুদৃঢ় কৌশল অবলম্বন করবে? হ্যাঁ, তাহলে স্যার এবার আমরা কি করব? বিজন, সবার প্রথম আমাদেরকে এই মহিলা আসলে কে সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা ওই ঝিলের ধার দিয়ে যেসব জিনিসগুলো খুঁজে পেয়েছি সেগুলো কোথায়? স্যার সেগুলো তো তথ্য সংগ্রহকারে রাখা আছে, কাউকে কি আনতে বলবো? হ্যাঁ বিজন, ওগুলো শিগগিরই নিয়ে এসো। আচ্ছা স্যার। এই বলে বিজন সেই মতিঝিলের পাশে থেকে পাওয়া সকল তথ্য এক অন্য পুলিশ কর্মকর্তাকে নিয়ে আসতে আদেশ দিল। এই শোনো, ওগুলো নিয়ে এসো যাও। পুলিশ কর্মকর্তাও সকল তথ্য সংগ্রহকার থেকে নিয়ে এসে রাখালবাবুর সামনের টেবিলের উপর রাখলেন। বিজন পুলিশ কর্মকর্তাকে এবার সেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ করলেন। এবার তারা দুজনে সকল তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখতে লাগলেন। মতিঝিলের ধার থেকে যে সকল তথ্য পাওয়া গেছে তারই একটা লিস্টের সাথে সকল তথ্য মিলিয়ে দেখতে লাগলেন দুজনে। যা যা তথ্য এ যাবৎ সংগ্রহ হয়েছে এবং মৃতদেহের শরীরে যা ছিল তা একে একে বলতে লাগলেন বিজনবাবু। প্রথমে বিজন মহিলার মৃতদেহের বর্ণনা দিলেন। স্যার, মৃতদেহটি আমরা উদ্ধার করি রাত 12:45 নাগাদ। আর সেই সময় মৃতদেহের পরনে ছিল একটা লাল শাড়ি, দুহাতে শাঁখা পলা, গলায় একটা সরু চেন, তবে সেটা ইমিটেশনের। মাথায় সিঁদুর ছিল, অর্থাৎ মহিলা বিবাহিতা, এবং হাতের মধ্যমাতে একটা সোনার আংটি, আর পাশে একটি হাত ব্যাগ পড়েছিল। তাতে মাত্র 2টো কাপড় ছিল, আর তেমন কিছু ছিল না। আর এমন কোনো নথি আমরা পাইনি যে তার থেকে সেই মহিলার পরিচয় পাওয়া যায়। আচ্ছা, বুঝলাম। কথাটা বলে রাখালবাবু একটা একটা করে তথ্য মিলিয়ে দেখতে লাগলেন। হঠাৎই তার নজর এলো যে সেখানে সকল তথ্য থাকলেও যে আংটিটির কথা লিস্টে আছে সেটির সকল নমুনার মধ্যে অনুপস্থিত। কিন্তু বিজন, আংটি যে নেই। কি বলছেন স্যার? আমি যে নিজে দেখেছিলাম মহিলার হাতে আংটি আছে। দাঁড়ান, হরিরাম, হরিরাম, এদিকে এসো। বলেই হরিরাম দ্রুত গতিতে রাখালবাবুর ঘরে প্রবেশ করলেন। আগে স্যার? হরিরাম, যে আংটিটা আমরা মৃতদেহ থেকে উদ্ধার করেছিলাম সে আংটিটা কোথায়? আংটি? হ্যাঁ হ্যাঁ, আংটি। স্যার, আমরা তো কোনো আংটি পাইনি। কি বলছো হরিরাম? পাইনি মানে? আমার স্পষ্ট মনে আছে মহিলার মধ্যমাতে একটা আংটি ছিল সোনার। না স্যার, এমন কিছু ছিল বলে তো আমার মনে পড়ছে না। যদি পেতাম তাহলে তো এখানেই থাকতো। আংটির তো আর হাত পা হয়নি যে সে উড়ে যাবে। এই বলে হরিরাম একটু মুচকি হাসল। বিজন কিছুটা বিরক্ত হয়ে বলল, এখন হাসি ঠাট্টার সময় নয় হরিরাম। একটা মহিলার মৃতদেহ যা আমরা এখনও অবধি শনাক্ত করতে পারিনি, সেই মৃতদেহকে শনাক্ত করে তাকে সুবিচার পাইয়ে দিতে হবে আমাদের। আর তুমি বলছো আংটি নেই? স্যার, আংটি যদি থাকতো তাহলে কি আমি মিথ্যে কথা বলতাম? মিথ্যে বলে আমার কি লাভ বলুন স্যার? আমি তোমায় মিথ্যেবাদী বলছি না হরিরাম। আচ্ছা ঠিক আছে, তুমি বলো যদি আংটিটা আমরা নাই পেতাম তাহলে এখানে এই লিস্টে আংটি আসলো কেমন করে? ডেড বডি পাওয়ার পর থেকে পাওয়া সব তথ্যের লিস্টগুলো তো তুমিই বানাও। কই দেখি দেখি স্যার। এই নাও। বলে বিজনবাবু তথ্যের লিস্টগুলো হরিরামের হাতে দিল। ও, এটা? আরে স্যার, আমার একদম মনে নেই। হাতে কি একটা চকচক করছে ভেবে ওটা আংটি বলে লিস্টে বসিয়ে দিয়েছিলাম। তারপর কাছে গিয়ে দেখি ওটা একটা কাঁচের টুকরো, রাস্তার ধারে আলোয় চকচক করছিল। তখন অবশ্য আমি ভুলে গেছিলাম যে লিস্টে আগে থেকে আংটির কথা লিখেছিলাম আমি, কিন্তু সেটা কেটে দেব একদম ভুলে গেছি।
এরপর রাখালবাবুকে উদ্দেশ্য করে হরিরাম বললেন, স্যার, আমায় ক্ষমা করবেন। আমি একজন আইনের রক্ষক হয়েও সজাগ হয়ে কাজ করিনি। আমার সাথে সাথেই লেখাটা কেটে দেওয়া উচিত ছিল। এই বলে হাতে কলম নিয়ে আংটি লেখা অংশটি কেটে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল হরিরাম। এতক্ষণ রাখালবাবু হরিরাম ও বিজনবাবুর সব কথা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন। তার হরিরামের বলা সকল কথাতেই কেমন একটা সন্দেহ হলো, কারণ হরিরাম খুবই সজাগ কনস্টেবল, সব দিকে তার সকলের থেকে খেয়াল একটু বেশি। আর সেই কিনা বেমালুম আংটি লেখা কথাটা লিস্ট থেকে কাটতে ভুলে গেল। তবে সেই কথা তিনি আর বিজনকে জানালেন না, তবে মনে মনে স্থির করলেন যে হরিরামের এমন আচরণের কারণ তিনি ঠিক খুঁজে বের করবেন। পরের দিন সকাল সকাল রাখালবাবু এসে পৌঁছলেন গ্রামের মধ্যে, তবে ছদ্মবেশে। আসল পুলিশি পোশাকের বদলে পরনে ধুতি পাঞ্জাবি, চুলের কালো বেশ পাল্টে হয়েছে সাদা, চোখে পড়েছেন একটা চশমা আর হাতে একটা লাঠি। গতরাতে তার সন্দেহ হয়েছে হরিরামের উপর, কিন্তু তার এমন আচরণের আসল কারণ কি সেটাই খুঁজতে আজ রাখালবাবুর এমন বেশ। গ্রামের দক্ষিণে ওই মাটির কুঁড়ে ঘরে হরিরামের বাস। বাড়িতে তার বউ, ছোট ভাই আর তার স্ত্রী এবং তাদের 2 সন্তান থাকে। হরিরামের সন্তান নেই, সে নিঃসন্তানী। তবে ভাইয়ের ছেলে মেয়েদের সে নিজের সন্তানের চেয়েও কম ভালোবাসে না, আর তারাও জেঠু অন্তঃপ্রাণ। ছদ্মবেশে রাখালবাবু এসে পৌঁছলেন কুঁড়ে ঘরের সামনে। ঘর থেকে ততক্ষণে হরিরাম বেরিয়ে গেছেন থানার উদ্দেশ্যে, আর হরির ছোট ভাই কলকাতাতে কাজ করে। রাখালবাবুর সাথে তার 2-1 বারই সাক্ষাৎ হয়েছে, যেমনভাবে গত রাতে দেখা হয়েছিল মতিঝিলের পাশে। যদিও সে কথা হরির ভাই জানে না, তবে হরিরামের মুখে তার সম্পর্কে শুনেছেন অনেক কথাই। এই যেমন ছোটবেলায় বাপ মা মরেছে, তারপর থেকে সে নিজের ভাইয়ের অভিভাবক হয়ে উঠেছে, আর তার বউও নিজের সন্তান না থাকায় দেওরকে নিজের কোলের ছেলের মতোই মানুষ করেছে। কিছুটা পড়াশোনাও শিখিয়েছে। এখন সেই দেওর কলকাতাতে বড় এক কোম্পানিতে লেবারের কাজ করে, এবং হরি এও জানিয়েছে যে ভাই যা ইনকাম করে তাতে এই কুঁড়ে ঘরটাকে সারিয়ে একটা ভালো মাথা গোজার ঠাঁই করা যেতেই পারে। কিন্তু গ্রামের লোকের যা হিংসা, তাতে তারা সাহস দেখিয়ে কিছুই করে না। যাই হোক, বাড়ির ভিতরে কান পাততে শুরু করলেন রাখালবাবু। উত্তরের জানালা দিয়ে দেখলেন ঘরের ভিতরে রয়েছে হরির ভাই ও তার বউ। তবে দুজনের মধ্যে যে বার্তালাপ হচ্ছে তা মোটেও সুমধুর নয়। কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি চলেছে, সেটা বুঝতে পারলেন রাখালবাবু। আর কতদিন, হ্যাঁ আর কতদিন আমি এইভাবে সংসার চালাবো শুনি? বলো দেখি, আর কতদিন? হ্যাঁ, সংসারের খরচ বাড়ছে বই তো কমছে না, আর এইদিকে ছেলে মেয়েরা বড় হচ্ছে, তাদেরও ঠিক মতো দুদিন ভালো মন্দ খেতে দিতে পারছি না। আর এইদিকে তুমি যা দিতে আগে সংসার চালাবার জন্য সেটারও অর্ধেক দিচ্ছ এই 2 মাস ধরে। কিছুই বলছো না, কারণ কি, কেন এমন করছো জিজ্ঞাসা করলেই আমার সাথে শুধু খারাপ ব্যবহার করছো। আমি আর পারছি না। এই বলে কান্নায় ভেঙে পড়ল হরির ভাইয়ের বউ। তাই দেখে হরির ভাই যদু বলল, এই আবার তোমার নাকে কান্না শুরু? কটা দিনই তো হলো ঘরে এসেছি, এর মধ্যে এমন ভ্যাচ ফ্যাচ আমি আমার সহ্য হচ্ছে না। এই আমার চোখের সামনে থেকে সরে যাও তো। কেন কেন? হ্যাঁ, আমাকে আর পছন্দ হচ্ছে না বুঝি? অন্যদিকে মন যে ভালোই দিয়েছ তা বেশ বুঝতে পারছি আমি। এখন আমার পছন্দ হবে না সেটা আমি জানি, তবে শুনে রাখো, আমিও ছাড়বার পাত্রী নই। যতই জ্বালা যন্ত্রণা দাও না কেন, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। তোমার যে স্বপ্ন আমাকে তাড়িয়ে দিয়ে তাকে ঘরে আনার, কখনোই সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে দেব না বলছি, পূরণ হতে। এই কথা শেষ করতে না করতে যদু বউকে এক থাপ্পড় মারল। সে গাল ধরে বসে পড়ল। আর এই নিয়ে একটা কথা বললে তোর জিভ ছেড়ে দেবো আমি। বলেছি না এই সব কথা ঘরে বলবি না।
কেন কেন জেনে যাবে সবাই, তাই না? তাই তো তুমি ভয় পাও। তাহলে এমন কাজ করো কেন যে সবাইকে জানাতে ভয় করে? হ্যাঁ, জানাতে ভয় করে। এই তুই আবার মুখ খুলিস? ধুর, থাকবোই না বাড়িতে থাকলেই যত জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, এবার মরলে আমি বাঁচি। এই বলে যদু বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে বেরিয়ে সে বাজারের রাস্তা ধরল। এতক্ষণ রাখালবাবু ওদের সব কথা আড়াল থেকে শুনছেন, তবে যদু বেরিয়ে যেতেই তিনিও বেরিয়ে পড়লেন তার পিছু পিছু। যদু এগিয়ে চলেছে, আর ছদ্মবেশে রাখালবাবু প্রায় একই গতিতে তাকে অনুসরণ করছে। বাজারে ঢোকার একটু আগে বাঁ হাতে যে সরু মাটির রাস্তা যা চলে গেছে ঘন জঙ্গলে, সেই রাস্তায় ঢুকলো যদু, আর রাখালবাবু তার পিছু পিছু ঢুকল। তবে সেখানে পৌঁছেই তিনি অবাক। এই যে জঙ্গলের ভেতরে এক ছোট্ট কুটির, তবে সেখানে যদু কি করছে? চারিদিকটা একবার দেখে নিয়ে সেই নির্জন পরিবেশ থেকে কুটিরে প্রবেশ করল যদু। কিছু পরেই কি যেন একটা ব্যাগ হাতে করে নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। তবে বেরোনোর আগে ভালো করে ঘরটাতে তালা দিয়ে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিল সে। রাখালবাবু স্পষ্ট বুঝতে পারলেন যদু পালানোর চেষ্টা করছে, তবে তাকে ধরার আগে তিনি সেই কুঁড়ে ঘরটা একবার দেখতে চাইলেন, সেখান থেকে যদি কোনো তথ্য পাওয়া যায়। তাই সেখান থেকে চলে যাওয়ার আগে রাখালবাবু সেই কুঁড়ে ঘরে প্রবেশ করলেন। তারপর ভিতরে যা দেখলেন তা তাকে রীতিমতো অবাক করল। আসল ঘটনা যে কি সেটা এবার যদু বলবে। সন্ধে 6:30। হরিরাম কাজ ছেড়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। কদিন ধরে সে শারীরিক অসুস্থতার কারণে বাড়ি তাড়াতাড়ি ফিরে আসে। আজ বাড়ি যাওয়ার জন্য থানা থেকে বেরোবে, এমন সময় বিজন যদুকে টানতে টানতে থানায় প্রবেশ করলেন। পেছনে দাঁড়িয়ে রাখালবাবু যদুকে এইভাবে নিয়ে আসতে দেখে হরিরাম কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার? এভাবে একে নিয়ে আসছেন কেন? ও আমার ভাই স্যার। দাঁড়াও হরিরাম, দাঁড়াও, সব জানতে পারবে আর বুঝতেও পারবে। বিজন, ওকে নিয়ে ওই জেলের জেরা ঘরে যাও তো। কেন স্যার? জেরা ঘরে কেন? তোমায় থামতে বললাম তো। সব জানতে পারবে, দাঁড়াও, আমায় আগে ওর কাছে যেতে দাও। হ্যাঁ, তুমিও এখানে এসো, তোমার সাথেও দরকার আছে। হরিরাম যেতে অস্বীকার করলে এক ধমকে রাখালবাবু তাকে চুপ করিয়ে সেই একই ঘরে, যেখানে আগের থেকে তার ভাই যদুকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে নিয়ে এলেন। এক কামরার একটা ছোট্ট ঘর। ঘরের মাঝ বরাবর একটা টেবিল। টেবিলের উপরে একটা মিট মিট করতে থাকা আলু, আর দুটো চেয়ারে যদু আর হরিরাম বসে। আর তাদের ঠিক উল্টো দিকে গিয়ে বসলেন রাখালবাবু, আর পাশে দাঁড়িয়ে বিজনবাবু। রাখালবাবু বলতে শুরু করলেন, দেখো, আমি বেশি কোনো কথাই কারোর কাছ থেকে শুনতে চাই না। যতটুকু প্রশ্ন করব ঠিক সেইটুকু উত্তর দেবে, তাহলেই হবে। আমাদের কি কেন স্যার? আমাদের কি কেন? এটা আমার প্রশ্ন নয়। হরিরাম ভয় চুপ করে গেল। যদু, তুমি গত শনিবার রাত্রে কোথায় ছিলে? আগে ঘরে। বেশ। আর হরি, তুমি? কেন স্যার? থানাতেই। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা হরি, সেদিন যে ফোনটা করে আমাদের ডেড বডির ব্যাপারে জানিয়েছিল, সেটা কে? আমি কি করে বলবো স্যার? আমি তো তাকে চিনি না। ও, চেনো না? আচ্ছা বেশ, এবার একটা জিনিস তোমায় দিচ্ছি, দেখো তো চিনতে পারো কি না। এই বলে রাখালবাবু একটা সোনার আংটি রাখলেন টেবিলে, যাতে নীল পাথরের একটা নাম খোদাই করা আছে।
টেবিলের উপরে থাকা মিটমিটে আলোতেও সেই স্পষ্ট দু অক্ষরের নামটা বুঝতে অসুবিধা হচ্ছে না। যদু। এই তো এই তো এই তো সেই আংটিটা, হুবহু একই রকম। একটা আংটি সেদিন ওই মহিলা। দাঁড়াও বিজন, চুপ করো। আমি যা করছি শুধু দেখো, আর বাকিটা এদের বলতে দাও। এই বলো তো, এটা কার আংটি? হরি কিছুটা ইতস্তত হয়ে বলল, আমার ভাই যদুর আংটি। কিন্তু এটা এখানে আপনার কাছে কি হচ্ছে কিছুই তো স্যার বুঝতে পারছি না। যদু, তুমি কিছু বুঝতে পারছো? যদু কিছু বলল না, শুধু মাথা নামিয়ে বসে রইল। যদু, তুমি কিছু বলার আগে আমি তোমার একটা কথা বলি, শোনো। আজ সকালে আমি তোমার বাড়ির বাইরে ছিলাম। তোমার সাথে হওয়া তোমার স্ত্রীর সব কথা আমি শুনেছি। তারপর তুমি রেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে যেখানে গেছিলে, সেখানেও আমি তোমার পিছু নিয়েছিলাম। আর সেই ছোট্ট জঙ্গলের ভেতরের ঘরে আমি যা যা আসবাব ছিল সব পর্যবেক্ষণ করেছি। এবার আমি একটা একটা করে জিনিস তোমার সামনে রাখবো, তারপর তুমি আমাকে বলবে এগুলো কার, আর তুমি সেখানে কি করছিলে। এই বলে রাখালবাবু একে একে টেবিলের উপরে একটা কাপড়ের ব্যাগ রাখলেন, যাতে মহিলাদের পোশাক রয়েছে আর একটা মঙ্গলসূত্র। সাথে কিন্তু তোমার নাম লেখা এই আংটিটাও পেয়েছি। আচ্ছা, এবার বলো তো বাছা ধন, এই পোশাকগুলো কোন মহিলার? যদু এবার মুখ খুলল। আগে এগুলো মালতীর। ও, এই মালতী কি সেই অচেনা লাশ যেটা আমরা মতিঝিলের কাছে পেয়েছি? হ্যাঁ। তাহলে আমার মালতীর পরিচয়টা দাও দেখি। একটু সময় নিয়ে বলতে শুরু করলো যদু। মাস তিনেক আগে আমি কলকাতাতে যে কোম্পানিতে লেবারের কাজ করতাম, সেখান থেকে আমার ছাঁটাই হয়। এমতো অবস্থায় কথার মাঝখানে হঠাৎই তার দাদা হরিরাম বলে উঠল, তোর যে কাজ চলে গেছে সেটা বলিসনি তো আমায়। জেলে অনেক সময় পাবে, তখন ভাইয়ে ভাইয়ে যত ইচ্ছে আলোচনা করো। এখন আমাদের হাতে বেশি সময় নেই, এই কেসে সুরাহা করতে হবে। তাই চুপ করো। তুমি বলো যদু, তুমি সবটা খুলে বলো। যদু আবার বলতে শুরু করলো, আমি চিন্তায় পড়ে যাই। আমার সাথে কিছু আমার বন্ধু বান্ধবেরও ছাঁটাই হয়, আর তাদের সাথেই আমি প্রথমে মদের ঠেকে যাওয়া শুরু করি ও পরে পতিতালয়ে। আর সেখানেই আমার আলাপ হয় মালতীর সাথে। 2 মাস আমি বাড়িতে কিছু না জানিয়েই প্রতিদিন কাজে যাওয়ার নাম করে বেরিয়ে মালতীর কাছে যেতাম। প্রথম যা জমানো পয়সা ছিল দিতাম, কিন্তু তারপর মালতী আমায় ভালোবেসে ফেলে। আমারও যে ওর প্রতি অনুভূতি জন্মেছিল তা আর অস্বীকার করব না। কোনো কারণ ছাড়াই ওর কাছে গিয়ে পড়ে থাকতাম। ওর কাছে আমি একটা আলাদা শান্তি পেতাম। কিন্তু মাসখানেক আগে আমি আবার এক জায়গায় চাকরি পেলাম। স্বভাবতই ওর কাছে যাওয়া আমার কমে গেল, তাতে ওর শখ মিটল না। ধীরে ধীরে ওর শখ দ্বিগুণ হলো। প্রথমে আমার থেকে ও নিজের যাবতীয় শারীরিক শখ পূরণ করত, তারপর আমার থেকে ও একে একে আমার গায়ের অলংকার, আমার আংটি সব নিয়ে নিল। ওর সোনার প্রতি আসক্তি বাড়তে থাকলো। আমি লুকিয়ে চুরি করে আমার স্ত্রীর কিছু গয়না ওকে দিলাম। কিন্তু তারপর এলো চরম যাওয়া। ওর আমাকে চাই, শুধু অল্প নয়, পুরো জীবনের জন্য আমাকে চাই। আমাকে বিয়ে করার জন্য জোর করলো। শেষে যখন আমি কোনো মতেই রাজি হলাম না, আমাকে হুমকি দিতে শুরু করলো। আমাকে নিজের পেটের ওই বাপের বাবা যে আমি, তাও সকলকে বলে দেওয়ার হুমকি দিল। হ্যাঁ, ওর পেটে আমার বাচ্চা ছিল। সেদিন আমি রোজ রোজ ওর ওই হুমকি মেনে নিতে পারছিলাম না। শেষে ঠিক করলাম, হয় আমি বাঁচবো, না হলে ও বাঁচবে। অনেক ভেবে আমি নিজের বাঁচার ওর মৃত্যুকে বেছে নিলাম। একদিন সময় করে জঙ্গলের ভিতরে, যেদিকে লোকের যাতায়াত নেই, সেইখানে একটা ছোট্ট কুটির বানালাম, লোক চক্ষুর আড়ালে। পরে ওকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জানালাম বাড়িতে আমি ওর কথা বলেছি এবং সবাই ওকে এবং আগত সন্তানকে মেনে নিয়েছে। ওকে আরো বিশ্বাস করানোর জন্য সিঁদুর কিনে পরিয়ে দিলাম। রাখালবাবু এবার জিজ্ঞাসা করলেন,
তুমি যে বিবাহিত সেই কথা ওকে জানিয়েছিলে? না, আমি শুধু আমার দাদা আর বৌদির কথা বলেছিলাম। তারপর কি করলে? সেদিন রাতে ওকে এখানে আনলাম, সেই কুঁড়ে ঘরে তুললাম। জানি না কি করে সে আমার অভিপ্রায় যে খারাপ তা আন্দাজ করেছিল। সেই ঘরে আমাদের বহু কথা কাটাকাটি হলো। শেষ পর্যন্ত ও আমাকে হুমকি দিয়ে জানালো যে এখনই ও সমগ্র গ্রামের মানুষকে এক জায়গায় করে আমার সকল কুকীর্তির কথা জানিয়ে দেবে বলে স্টেশনের দিকে দৌড় লাগালো। ব্যাস, আমার সহ্যের সকল সীমা পেরিয়ে গেল। রাগে অন্ধ হয়ে গেলাম আমি, পিছু নিলাম ওর। তবে সেটাও টের পাইনি, নয়তো সাবধান হয়ে যেত। মতিঝিলের পাশ দিয়ে যাওয়ার সময় আর শেষ ট্রেন ঢোকার সময়ের মধ্যে প্রায় আধ ঘন্টা সময় পেয়ে গেলাম। আর তখনই সময় সুযোগ বুঝে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। নিজের সর্বোচ্চ জোর দিয়ে ওর গলা টিপে ধরলাম। আমার হাতেও ভার কতক আঘাত করার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু আমি ছাড়লাম না। আরো হাতের জোর বাড়িয়ে দিলাম। একটু পর ওর শরীরটা নিস্তেজ হয়ে পড়ল। সবশেষে মরেছে কিনা নিশ্চিত করার জন্য আমি ছুরি দিয়ে ওর গলাটা কেটে ফেললাম। অনেক ভেবে ও সাহস করে দাদাকে ফোন করে সব কথা জানালাম। দাদাই সব তথ্য আমাকে দায়িত্ব করে মুছে ফেলতে বলে। আমিও তাই করি, কিন্তু একটা ভুল আমি সেই করেই ফেললাম। আমার দেওয়া আংটিটা যে ওর হাতে রয়ে গেছে সেটা আমি একদমই লক্ষ্য করিনি। পরে দাদা আপনাদের সকলকে নিয়ে ওখানে যায়। সৌভাগ্যক্রমে দাদার হাতেই প্রথম আংটিটা পড়ে। তবে আপনাদের ওই বিজনবাবুও আংটিটা দেখে ফেলেন। দেখলেন তো স্যার, আমি ওই দিনই বলেছিলাম যে আমি একটি আংটি দেখেছিলাম। আমি জানি বিজন, সেদিনেই আমার হরির কথায় খুব খটকা লেগেছিল। তাই তো আমি নিজেই গিয়েছিলাম ওর বাড়িতে নজর রাখতে। আমি জানতাম হরি খুবই তীক্ষ্ণ দৃষ্টির ও সচেতন একজন কনস্টেবল। তার দ্বারা এমন ভুল আমিও মেনে নিতে পারিনি। তাই আমি নিজে গিয়েছিলাম এর রহস্য উন্মোচন করতে। আর আমি ওদের বাড়ির স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সেই ঝগড়ায় তৃতীয় ব্যক্তির কথা শুনেই এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এই তৃতীয় ব্যক্তি সম্ভবত মতিঝিলের কাছে উদ্ধার হওয়া সেই মহিলা। বাকিটা তো যদুর পিছু নিয়ে আমি ওই ঘরে গিয়ে পেয়ে গেলাম। তখনই আমি দুয়ে দুয়ে চার করে ফেললাম, বুঝলে? তবে এরই মধ্যে যে এটা পালাবার চেষ্টা করবে সেটাও আমি টের পেয়েছিলাম। তাই আর সময় নষ্ট না করে আমি তোমাকে যদুকে আনতে বলি। এবার হরিরামের দিকে দৃষ্টি দিয়ে রাখালবাবু বলতে শুরু করে। তা এবার তুমি কি বলতে চাও হরিরাম? তুমি তো পুলিশ জাতির কলঙ্ক। স্যার, আমি শুধু আমার ভাইকে বাঁচাতে চেয়েছিলাম। তুমি আইনের রক্ষক হয়ে যদি ভক্ষকের কাজ করো, সেটা কি তোমার শোভা দেয়? আইনের শপথ আমরা যখন নিই তখনই আমাদের সম্পর্ক, ভালোবাসা সবের ঊর্ধ্বে আমরা সত্য আর ন্যায়কে রাখি। আর সেখানেই তুমি ন্যায় নীতি ভুলে অন্যায়ের পথ বেছে নিলে। তবে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। আইনের চোখ থেকে কেউ বেঁচে পালাতে পারে না। তোমরাও পারোনি। এবার আইনই তোমাদের বিচার করবে। তবে যদি তোমাকে একটা কথা বলি, তুমিও কিন্তু মালতীর কাছে সমান অপরাধী। তুমি তোমার দুঃসময় তাকে কাছে টেনে নিয়েছিলে, আর সেও তোমায় বুক পেতে আগলে নিয়েছিল। আর যেই তোমার সুসময় এলো তুমি তাকে লাথি মেরে সরিয়ে দিলে। সেও যেমনি তোমায় পাওয়ার খেলায় মেতেছিল, তুমিও কিন্তু তাকে সময় বিশেষে বেশিরভাগ মিথ্যে বলেছ। আসলে তোমরা দুজনেই মরণ খেলায় নেমেছিলে। তোমাদের চাহিদা তোমাদের জীবনের পথে, ভালোবাসার পথে একটা বড় অংশ দখল করেছিল। তাই তোমরা কেউই এই খেলায় হারতে চাওনি। আর তার ফল তোমরা দুজনে পেয়েছ। একজন প্রাণ দিয়ে দাম দিয়ে গেল, আর তুমি সারা জীবন এই জেলে বন্দী হয়ে দাম দিয়ে যাবে আমৃত্যু পর্যন্ত।
আপনারা শুনছিলেন অজ্ঞাত মৃতদেহ, রিটেন বাই সমাপ্তি হালদার। এই গল্পে সুরঞ্জনা দেবী এবং বিজন বাবুর চরিত্রে ছিলেন নীলাঞ্জনা দেবী এবং নীল। হরির ভাইয়ের বউ ও যদুর চরিত্রে ছিলেন প্রত্যুষা ও অতনু। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। আজ আপাতত এখানেই শেষ। পরবর্তীকালে আবার কোনো নতুন স্বাদের গল্প নিয়ে হাজির হবে টিম ফ্যাবুলাস টেলস। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর ভালো থাকুন, আর সর্বোপরি সাহিত্যের মধ্যে থাকুন। শুভরাত্রি।